171টা হচ্ছে তোমার যদি ওই ব্যাংকের মর্টগেজ দিতে দেরি হয়। ব্যাংকে মনে করো যে তুমি যদি লোন নেও ব্যাংক থেকে কোনো কোম্পানি, তাহলে জনস্ট কোম্পানিতে চার্জ ক্রিয়েশন করতে হয় যে আমি এই টাকা এই সম্পদের বিনিময়ে নিছি। আর যদি কোনো মর্টগেজ হয়, মর্টগেজ দলিলটাই জমা দিতে হয়, দলিল জমা দিয়ে সার্টিফিকেট নিতে হয়, এবং এটা জনস্ট কোম্পানি রিলিজ করে রিডেম হয় লোন সুদ হওয়ার পরে। এইটার একটা উদ্দেশ্য হচ্ছে ঋণ নিশ্চয়তা বিধান। দ্বিতীয় ছিল যে ব্যাংক যদি টাকা না পায় তাহলে উইন্ডিং অ্যাপের মামলা করলে টাকা আদায় করা। আমাদের অর্থ ঋণ আইন করার পরে ব্যাংকগুলোর উইন্ডিং অ্যাপের মামলা করেই না। আমি মনে করি যে ব্যাংকের উচিত কোম্পানিগুলোর ক্ষেত্রে উইন্ডিং অ্যাপের মামলা করা। এটা একটা স্টেপ হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। আপনি অর্থ ঋণ মামলা, অর্থ ঋণ থেকে আবার অর্থ ঋণের আবার আপিল হয় না। অর্থ ঋণটাও একটা জঙ্গলি আইন, কারণ এটার আপিলে 50%। এটা সম্ভব তোমাদেরকে দিতে পারবা খবর। বাংলাদেশে অর্থ ঋণ আইন হওয়ার পরে যাব 2003-এর পরে এই 22 বছরে একটাও আপিল হয়েছে। কে করছে? ব্যাংক যেখানে করার করছে। ব্যাংকের তো করা লাগে না। হয়তো সব মিলে 100টা আমার ব্যাংক এমন একটা অসুবিধায় পড়ে গেছে, ব্যাংক হয়তো কোনো প্রমাণ করতে পারে নাই লোন দিছে, বা কোনো সিকিউরিটি ডকুমেন্ট হারাই ফেলছে, হতে পারে না, অনেক জায়গায় হতে পারে। ব্যাংক করছে, কিন্তু পার্টি করছে আমার কাছে খবর নেই। তাইলে এই 50 আমরা খায়রুল হক সাহেব যখন কমিশন প্রধান আমরা বলছি যে এটার বাড়াই আপনি কমায় 10% কমেন, ফলে অর্থ ঋণ মামলা একটা নৈরাজ্য চলছে। এইটা উচিত ছিল অর্থ ঋণ আদালত মিনিমাম একটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডাইরেক্ট হাইকোর্টে আসতো। এখানে যদি আপিল হইতো, আপিলে সবই দেখা যায়। কিন্তু আমরা এখন হাইকোর্টের চূড়াগুপ্ত রাস্তায় আসি, অর্থ জারি আদালতে অর্ডার চ্যালেঞ্জ করে রিট করি, আদালতের একটা অর্ডার চ্যালেঞ্জ করি। এটা কোনোটাই ডাইরেক্টলি পারমিসিবল, 102-এ চলে আসে। কিন্তু স্পেশাল লতে তো স্পেশাল লতেই অ্যাপিলের প্রভিশন দরকার। ওই আপিলই করা উচিত যাতে পুরা লর বেনিফিটটা পাওয়া যায়। ফলে আমাদের এখানে অর্থ ঋণ মামলার দ্বিতীয় ধাপটা খুবই অসন্তোষজনক। এর আরেকটা হচ্ছে, কিন্তু তার এগেনস্টে আপিল হবে না। আপিলেট অথরিটি যদি থাকতো, তাহলে আপিলেট অথরিটি দেখলে এটাতে কিছু কিছু প্রতিকার ঘাতকরাও পাইত। এখানে ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে গেছে। চেকের মামলাও তাই। এখানে চেকের মামলা হলেই আমি মনে করি চেকের মামলার 2টা শ্রেণীবিন্যাস করা উচিত। একটা হচ্ছে যেসব চেক ব্যক্তি টু ব্যক্তি দিছে, কিন্তু ঋণের বিপরীতে চেকগুলার ব্যাপারে আইনের শর্ত বদলানো উচিত। এমন হয়েছে আমার ক্লায়েন্টের ক্ষেত্রে যে 2-4 কোটি টাকা সুদ করছে, চেক আছে 6 কোটি টাকার, স্যাটিসফাইড লিখে দিছে জারি কোর্ট। হাইকোর্ট আমাকে বলছে যে এইটা তো সাজা হয়ে গেছে, আপনার সাজা জরিমানা হয়ে গেছে, এটা তো অ্যাপিলেট ডিভিশনে যান। অ্যাপিলেট ডিভিশনে হয়তো অসহায়ত্ব প্রকাশ করবে। তো অ্যাপিলেট ডিভিশন তো কোর্ট অফ লাস্ট কোর্ট অফ ইকুইটি। এটা এর সময় বলছে না, কোটা আন্দোলনের সময় বলছিল না যে আইনে কোথাও নাই, আইন প্রণয়নের জন্য মানে সরকারি তো গেজেট দিয়ে বলার কথা কার কোটা কত। কিন্তু এই আন্দোলনের সময় অ্যাপিলেট ডিভিশন বলছে না যে মুক্তিযোদ্ধার কোটা কত, এটার কোটা কত। এটা তো বলার কথা সরকারের গেজেট দিয়ে। ও বলছে যে আমি সর্বোচ্চ আদালত হিসাবে এটা করে দিলাম। 111-তে বোধহয় এটা দিছিল, বা 106 দিছিল। তো 171 আমাদের হচ্ছে যে এই মর্টগেজগুলো দেরি হইলে কারণ বললে এটা হতে পারে। আমি ইদানিং একটা করছি, অগ্রণী ব্যাংক সম্ভবত একটা মহিলা ডিজিএম ছিল এই দিককার কোথাও, বরিশালের দিকের নাকি, তো সে বারবার আসা গেছে, ভুলে ব্যাংকের তরফ থেকে চার্জশিট করে নেই। তো আমরা বিলম্ব মকুবের দরখাস্ত করছি, করতে পারমিশন দিতেই পারে। তারপরে তোমাদের আরও ইম্পর্টেন্ট আছে 241 উইন্ডিং অ্যাপ। উইন্ডিং অ্যাপটাকে উইন্ডিং অ্যাপটা একটা কোম্পানি আর রাখার দরকার নাই। এখন কোম্পানি যেহেতু একটা কর্পোরেট বডি, তার দায় থাকে, আয় থাকে, সেই জন্য 233 হচ্ছে প্রোটেকশন অফ মাইনরিটি ইন্টারেস্ট। মানে 10% বা বেশি শেয়ার যদি থাকে, কিন্তু 50%-এর কম, তাহলে মাইনরিটি তার স্বার্থ সংরক্ষণের জন্য আদালতে গিয়ে তাকে দেখাতে হবে কোম্পানির সঙ্গ সার বিধির এই আর্টিকেলটা আমার জন্য ক্ষতিকর, কিংবা কোম্পানির বোর্ডের এই সিদ্ধান্তটা আমার জন্য ক্ষতিকর, কিংবা ম্যানেজিং ডাইরেক্টর বা ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত বা কার্যক্রম আমার ক্ষতি করতেছে, আমার জন্য ক্ষতিকর কিংবা বৈষম্যমূলক। কেউ পায় না, এই ফ্যাসিলিটি অমুকে দিচ্ছে, আমারে দিচ্ছে না। এই জন্য সেকশন 233-তে কী বলছে? প্রিজুডিশিয়াল, গর্হিত, আবার বলছে ডিসক্রিমিনেটারি, মানে বৈষম্যমূলক। এই 2টা জিনিসের শিকার হলে আমি কোর্টে যেতে পারি।
এবং আমি যদি কেস মেক আউট করতে পারি, দেখাইতে পারি যে আমাকে দীর্ঘদিন ধরে নোটিশ দেয় না, ডিভিডেন্ড দেয় না, আমি যদি এগুলো দেখাইতে পারি, বা কোম্পানির কোনো একটা সিদ্ধান্ত হয়েছে যেখানে কোম্পানি লুজার হয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো লাভজনক কিছু নাই, মিসম্যানেজমেন্ট আছে, এমবেজেলমেন্ট অফ ফান্ড আছে, অর্থাৎ আত্মসাৎ আছে, এগুলো আমি দেখাইতে পারি প্রাইম অফিসে, ইন্টারফেয়ার করে কোর্ট ইচ্ছা করলে কোনো সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে, বোর্ডের আর্টিকেলের কোনো আর্টিকেল বাদও দিতে পারে, সংশোধন করে দিতে পারে। 10% বা বেশি শেয়ার, কিন্তু 50-এর কম। 195টা হচ্ছে যে কোয়ালিফিকেশনটা, যে সরকারের কাছে যদি আমরা তদন্ত চাই তাইলে 10% এটা লাগবে। আর 233-এ বলে নাই কত পার্সেন্ট, কিন্তু বলছে 195 যে রিকোয়ারমেন্ট এখানেও সেম হবে। স্যার, আমার একটা প্রশ্ন আপনাদের, এটাই আপনার থেকে আমার জানার বিষয়। আমরা দেখি 43 এবং 233 অনেক সময় একসাথে হয়ে যায় বিভিন্ন ক্ষেত্র বিশেষে। এই ধরনের প্র্যাকটিক্যাল কিছু কেস যদি আপনি বলতে পারেন। এটা এই জন্য হয়, এটা এই জন্য হয়, তোমার নাম খাতা থেকে বাদ পড়ে গেছে, কিন্তু তোমার উপর কিছু মানে অপারেশন হচ্ছে, এবং তুমি যদি ফিরে আসো তাহলে তুমি মাইনরিটি, তাহলে কি 40 আর 230 মিক্সড হয়ে গেল না? 230 গেলে কোর্ট কি বলবে, তোমার নামই তো খাতায় নেই, তাহলে 40 গিয়ে তুমি বলবা যে আমার নামটা অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, কোর্ট তোমার নামটা আনার পরে বলবে তোমার 233-এর দুঃখটা এখন বলো। আর না হলে কি, আর না হলে আমি প্রথম মানে একটা সেমিফাইনাল খেললাম, আমার নাম আসলো 5 বছর পরে, আরও 5 বছর পরে আমার দেখা গেল যে আমার মাইনরিটি প্রোটেকশন দিছে, অত সময় তো থাকে না। এটা জমির মামলায় থাকে, জমিটা জায়গায় বৈশা থাকে, জমিটা জায়গায় ফিক্সড থাকে, কোম্পানিতে কত কিছু ঘটে যাবে, ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যাবে, বিজনেস নেচার চেঞ্জ হয়ে যাবে, বাজারে প্রতি কম্পিটিটিভ পজিশন চেঞ্জ হয়ে যায়, এখানে তো আর এত দেরি করা যাবে না। এই 233-এর বহু মামলা আমরা করছি, এগুলোতে সাধারণত যদি ম্যানেজমেন্টের বিরুদ্ধে মিসম্যানেজমেন্টের অভিযোগ পাওয়া যায়, কোর্ট ইচ্ছা করলে ইন্টারনাল অডিট দিতে পারে, এক্সটার্নাল অডিট দিতে পারে, ফরেন্সিক অডিট দিতে পারে, কোর্ট ইচ্ছা করলে এমডি একজনকে নিয়োগ করে দিতে পারে যে ফর দি টাইমিং সেই চালাবে, কোর্ট ইচ্ছা করলে বলতে পারে যে উনি ম্যান্ডেটারি সিগনেটারি। এই পিটিশনারের যে গ্রিভেন্স এবং যে অভিযোগ, তাতে তো দেখা যাচ্ছে ফান্ড সেফ না, সুতরাং তোমরা যারা চালাও ওনাকেও রাখতে হবে ম্যান্ডেটারি। বহু মামলা আমরা ম্যান্ডেটারি সিগনেটারি দিচ্ছি। এগুলোতে রিলিফ যে মামলার পরে হয় তা না, আমরা অনেক সময় অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমেও একটা সুবিধাজনক অবস্থায় আসি, কারণ উনি যদি চেকে চলে আসে আর তো ফার্দার এমবেজলমেন্ট হচ্ছে না, চুরিটা হচ্ছে না, চুরিটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং এইখানে যদি দেখানো যায় যে কোম্পানির মানে ডেভেলপার কোম্পানিগুলিতে প্রায় দেখা যাচ্ছে যে আন্ডারহ্যান্ড কন্ট্রাক্ট হয়ে, আন্ডারলাইন কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, ডেভেলপারের যে যা ফিক্স হয় সে একটা বাড়তি নিয়ে নিচ্ছে। এগুলো 230 তো অনেকে রিলিফ পাচ্ছে। দেখা গেছে যে একটা কোম্পানির একটা কমন স্পেস 400-500 স্কোয়ার ফিট, 2জন ডাইরেক্টর 10 করে বিক্রি করে দিচ্ছে। কার কাছে? বিল্ডিং যে বানাইছে সেই কন্ট্রাক্টারের কাছে, সেইটা দখল নিচ্ছে, জানাজানি হওয়ার পরে হাইকোর্টে বাতিল করে দিচ্ছে। এবং 233-এর ক্ষমতা অনেক বেশি। আমাদের দলিল বাতিলের জন্য কোথায় মামলা করতে হয়? একটা সাফকাবালার দলিলের মামলা কোথায় করতে হয়? কত ধারায়? 39 ধারায়, রিভোকেশন অফ ইনস্ট্রুমেন্ট। কিন্তু আমি নিজে গত 2 মাসে অন্তত 4টা দলিল বাতিল করেছি হাইকোর্ট থেকে। কারণ আমরা বলছি এটা ইমুভেবল প্রপার্টি না, এটা একটা রিয়েল এস্টেট, ইটস এ নিউ ফেনোমেনন, এটা একটা নতুন ধারণা। রিয়েল এস্টেটকে ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তি ধরা যাবে না। এটা ডেভেলপারের অর্ধেক, বাড়িওয়ালার অর্ধেক, তাই না? এবং এই রিয়েল এস্টেটলি আমার সাথে যখন এঙ্গেজ হয়ে যাবে তখন কিন্তু একটা কমার্শিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে এটা। ফলে আমি উনারে দিলাম আমার 10 বিঘা জমি, উনি ওইখানে বানাবে একটা 10তলা বিল্ডিং, উনি এইটা বানাবে 3 বছরের মধ্যে, 7 বছর পার করে দিচ্ছে। যদি আমার সাথে সাপোর্টিং এগ্রিমেন্ট থাকে, আমি সাফকবালার দলিল দিয়া দিচ্ছি, কারণ রাজুক প্ল্যান পাস করবে না। রাজুক যাতে প্ল্যান পাস করতে পারে, আমি কোম্পানির নামে দিলাম, যেখানে একটা কোম্পানি হবে, এই কোম্পানিতে আমারও শেয়ার থাকবে। তো ইনঅর্ডিনেট ডিলের জন্য অনেক দেরি করে ফেলছে, আমাদের পক্ষে রায় আসছে। কোর্ট বলছে যে এটা একটা রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন, দি স্কিম অফ রিয়েল এস্টেট ফ্রাস্ট্রেটস, দি স্টিপুলেটেড পিরিয়ড অফ 3 years expired long ago. There is no ray of hope that the scheme will be materialized. For that, an aged person cannot retain his land for years together, located in Dhaka. 17 বিঘা 18 বিঘা জমি ছিল, 500-600 কোটি টাকা দাম।
ও একটা সাইনবোর্ড রাখছে, একটা শেড বানাইছে, ওর হয়তো 50 লাখ টাকা খরচ হচ্ছে, কিছু লামসাম কাজ প্ল্যানও করে নেই, তো আটকে রেখে দিচ্ছে। এক্ষেত্রে ওরা একটা দুষ্টামি করেছে, আর্বিট্রেশনে মামলা করে। হ্যাঁ, আর্বিট্রেশন ক্লজ দিয়া তারপরে যে ওই মামলা করেছে। খুব সহজ না আরবিট্রেশন। আমার মামলা আছে হাইকোর্টে। আরবিট্রেশন হাইকোর্টে কোম্পানি নিয়ে কোনো মামলা হইলে আরবিট্রেশন না, ওটা হচ্ছে আরবিট্রেশন টিকবে না, আমরা সিভিল মামলা আটকাই দিবে, ও হ্যাঁ জি স্যার। সিভিল মামলা আটকাই দিবে। আরবিট্রেশনে আমার যদি স্পেসিফিক 233-এর কেসিটা, কিন্তু হাইকোর্টটাও কিন্তু লোয়ার কোর্টের সাথে একটা মিল আছে, এটা অরিজিনাল জুরিসডিকশন, এটা ফার্স্ট কোর্ট, ফার্স্ট কোর্ট। তো 233-এ আমি কি আরবিট্রেশনের জন্য বৈশা থাকবো? স্যার আপনি ডিপ বাতিল করছেন কি ওই 33-এর 233 আমরা 33 এর জাস্ট কোম্পানি বলবে ওখানে দেখবা বলা, হ্যাঁ ট্রানজ্যাকশন, তো ডিড ইজ এ ট্রানজ্যাকশন। এটা তো মানে বেচা কিনার কোনো ব্যাপার না, এটা তো একটা ট্রানজ্যাকশন, যে আমি তোমার এই জমি দিছি, এর উপর দিছি এটার দাম 600 কোটি, তুমি এর উপরে আরও 1200 কোটি টাকা ইনভেস্ট করে বিল্ডিং বানাইবা 10 তলা, তুমি 12 টাকাও খরচ করো নাই, এখন সাইনবোর্ড দিয়ে বানাইছে। সাইনবোর্ড দিয়ে ফেলাই রাখছে। এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, হ্যাঁ। আপনারা হয়তো যাবো করে। অনেক ইনোভেশন করতে হবে কোম্পানি নন ইনোভেশন। 200 তোমার 33-এ করে 241 উইন্ডিং আপের, তো উইন্ডিং আপ অনেক রকম হয়। একটা হচ্ছে নিজে নিজেও করা যায়, ভলান্টারি উইন্ডিং আপে ইজিএম করে একজন লিকুইডিটার দিতে হয়, সেই লিকুইডিটার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সবার কাছে বলবে যে তুমি আমার কোম্পানির কাছে কোনো টাকা পয়সা পাও কি না। তারপরে লিকুইডিটার অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে গ্যাজেট ছাপতে হবে, একটা গ্যাজেট ছাপতে হয়। তারপরে লিকুইডিটার একটা ফাইনাল রিপোর্ট দেবে, ওই ফাইনাল রিপোর্টটা যদি ইজিএমে পাস হয়, জয়েন্ট স্টকের সব কাগজ জমা দিলে জয়েন্ট স্টক রেকর্ড করে দেবে। এটা হলো ভলান্টারি উইন্ডিং আপ। আর এটা হচ্ছে কোর্টের কাছে গিয়ে করতে পারে 241-এ, সেটা হলো যদি কোর্টে গিয়ে কেউ প্রমাণ করতে পারে যে এর কোম্পানির কাছে সে টাকা পায়, তাহলেও কিন্তু নোটিশ দেওয়া যাইতে হবে। 245-এ নোটিশ না দিয়ে 241-এ মামলা করা যাবে না, আগে নোটিশ দিয়ে চাইতে হবে আমার টাকাটা আপনি ফেরত দেন। তো সেইভাবে নোটিশ দেওয়া গেলে মামলা করা যাবে 245-এ। আরেকটা আছে আন্ডার দি সুপারভিশন অফ দি কোর্ট। ওই আগেরটার মতোই আমি মিটিং করলাম, করে আমি লিকুইডিটার অ্যাপয়েন্টমেন্ট করলাম, কোর্টে গিয়ে আমি বললাম যে সুপারভিশন কী সুপারভিশন, কারণ উইন্ডিং আপের সময় অনেক ব্যাপার আসে। ও মাল বিক্রি করার সময় পুলিশ লাগতে পারে, ম্যাজিস্ট্রেট লাগতে পারে, যেই একটা হয়তো একটা বিপজ্জনক জায়গায় জমিটা আছে, জমির দখল নিতে গেলে লিকুইডিটারের, যাতে কোর্টের এই হ্যান্ডসগুলো কাজে লাগাইতে পারে, সুপারভিশন অফ দ্য কোর্ট হয়। সুপারভিশন অফ দ্য কোর্ট হলে কোর্ট অ্যাসিলেন্টকে একটা অর্ডার দিয়ে বলতে পারে, যদি নামজারির প্রশ্ন থাকে, নামজারি আটকে গেছে নামজারি করার জন্য, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলতে পারে তুমি পজেশন দিয়ে দাও, পজেশন দেওয়ার তার রাইট আছে, পাওয়ার আছে। এইসব কারণে অনেকে কোর্টের সুপারভিশনে যায়, তারই লিকুইডিটার সে অ্যাপয়েন্ট করে কোর্টের সুপারভিশনে যায়। এবং উইন্ডিং আপ মানে অনেক সিম্পল উইন্ডিং আপ আছে, যেখানে কোম্পানি জন্ম হয়েছে কিন্তু কোনো অ্যাকাউন্টও নাই, ইটস এ সিম্পল উইন্ডিং আপ, 2-3 মাসে লিকুইডিটার রিপোর্ট দিয়ে শেষ করতে পারে। অনেক কমপ্লিকেটেড আছে, যেখানে থাউজেন্ডস অফ ক্রোর্স মানুষ টাকা পায়। অ্যাসেটও আছে কিন্তু তার সমপরিমাণ না। এই অ্যাসেট বিক্রি করে মানুষের পাওনার হিসাব তৈরি করা, এটা দেখা যায় একজন লিকুইডিটারের সাথে 5 জন অ্যাকাউন্টেন্ট লাগে, এরকমও হতে পারে। কমপ্লিকেটেড কেস আছে। আমাদের আনোয়ারা জুটনি চট্টগ্রাম 1953 সনে এটা উইন্ডিং আপ প্রক্রিয়া শুরু হয় এবং এইটা 2018-র প্রথম দিকে শেষ। হ্যাঁ, এবং সেখানে সিকিউরড আনসিকিউরড ক্রেডিটার খুব ইম্পর্টেন্ট, সিকিউরড ক্রেডিটার অ্যান্ড আনসিকিউরড ক্রেডিটার উইন্ডিং আপে খুব ইম্পর্টেন্ট। সিকিউরড কে? ওই যে স্যার যারা ওই যে আর কি বলে প্রিমিটিভ যে দ্বারা কাছেও নেই। সিকিউরড কি? সিকিউরড ক্রেডিটার মানে যার কাছে তুমি মর্টগেজ রাখছো, যার কাছে তুমি হ্যাঁ পাওয়ার দিচ্ছ, মর্টগেজ রাখছো, হাইপোথিকেশন করা আছে। তো সিকিউরড ক্রেডিটার আর আনসিকিউরড হলো যারা এরকম কিছু নাই। উইন্ডিং আপে যখন কোর্টে টাকাটা লিকুইডিটারের কাছে আসবে, সে দিতে চাইবে, ফার্স্ট প্রিভিলেজটা কার? মানে ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে সিকিউরড ক্রেডিটার। সুতরাং ব্যাংকের তো বেশি বেশি উইন্ডিং আপের মামলা করা উচিত টাকা আদায়ের জন্য। টাকা আদায়ের জন্য অর্থঋণ আদালত আমি খুব কার্যকরী মনে করি না লিমিটেড কোম্পানির বিরুদ্ধে, কারণ লিমিটেড কোম্পানির জমি দিয়ে টাকা আদায় হয় না অনেক সময়, তাই না? তো আমাদের এখানে তো ইনস্ট্যান্স আছে যে একটা ব্যাংক ইনভেস্ট করে দিচ্ছে, একটা শেয়ার লিয়েন করে, ওয়েস্টিনের মালিক আমাদের একজন বড় দরবেশের কাছে বলছে আমার 200 কোটি টাকা দেন, বলছে তুমি আমার একটা চিঠি দাও। সেই চিঠি দিয়ে অগ্রণী ব্যাংকটা ফরওয়ার্ডিং দিচ্ছে যে আমি অমুক আমার এত শেয়ার দিচ্ছে, তুমি এই শেয়ারটা বাইব্যাক করো। ওই দিনই রেডি, ওই দিনই 200 কোটি দিয়ে দিচ্ছে।
সকালবেলা আলোচনা, বিকালবেলা পেমেন্ট। এটা হচ্ছে বাইব্যাক। হ্যাঁ, শেয়ারের কাগজপত্র রেডি করছে যে এই শেয়ারটা প্রথমে একজনের নামে ইস্যু হয়েছে, আর অগ্রণী ব্যাংক পিছিয়ে দেখাইছে আমার নামে চলে আসছে। না, স্ট্রাক অফ এটা না, স্ট্রাক অফে হলো 346। এইটাই আমার লাস্ট কথা দিয়ে আজকে শেষ করবো। স্ট্রাক অফ 346 হচ্ছে যে কোনো নিষ্ক্রিয় কোম্পানি যদি রেজিস্ট্রারের কাছে মনে হয় এর কোনো অস্তিত্ব নাই, তার নাম খাতা থেকে বাদ দিতে পারে। সেই জন্য তাকে 2টা নোটিশ পয়লা দিতে হয় যে তুমি যে ভাই জেগে আছো, ঘুমাচ্ছ না, আমারে সাড়া দাও। দ্বিতীয়বার বলে একবার বলছি ভাই, এটা লাস্ট সিগন্যাল। তৃতীয়বার সে গেজেটে পাঠিয়ে দেবে এই কোম্পানি আসলেই নিষ্ক্রিয় এবং এর জেগে ওঠার আর সম্ভাবনা নেই, এর নাম খাতা থেকে কেটে দাও। কিন্তু এটা যদি এরকম হয় যে কোম্পানি অফিস বদলাই ফেলছিল, ভুল অফিসে গিয়ে খোঁজ করছে, আসলে কোম্পানি আছে, তাহলে 346-এর 5 ধারায় স্ট্রাক অফ অর্ডার বাতিল করার জন্য, বাতিল করে কোম্পানির রেজিস্ট্রি পুনর্বহাল করার জন্য আবেদন করা যায় 346(5)-এ। উইন্ডিং আবার 346 একেবারেই আলাদা। 346 হচ্ছে যে এমন সব কোম্পানি যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, হদিস নাই, ট্রেস নাই। তাহলে রেজিস্ট্রারের কাছে যদি এটা নাম থাকে, তাহলে এটা ট্যাক্সের প্রশ্ন, প্রশ্ন আছে যে আছে কোথায় তার ট্যাক্স, কোথায় তার বিয়ার, তার তো কোনো নজরদারি নাই। আর উইন্ডিং ট্যাপটা হচ্ছে এটা একটা কোম্পানিকে অবসায়নের একটা প্রক্রিয়া। একজন লিকুইডিটার আসবে, অ্যাসেট বিক্রি করবে, তারপর টাকাটা অ্যাপ্লাই করবে লায়াবিলিটি পেমেন্টের জন্য, তারপর সে কোর্টে রিপোর্ট দিবে কিংবা কোম্পানির কাছে রিপোর্ট দিবে, তারপর এটা অবসায়ন হবে। না, সেটা হ্যাঁ অবশ্যই। আমার জমি আছে, এটা কি করে খাতা থেকে খাতার নাম কাটবে? এটা তো একটা বোকাম। যদি দেখা যায় রেজিস্টার খাতা থেকে এমন একটা কোম্পানির নাম বাদ দিছে যার একটা জমি, একটা বিল্ডিং আছে, তো এটা কোনো কথা হইল না। এটা তো অস্তিত্ব নাই, মানে তার জমি নাই, কর্মকাণ্ড নাই, তার কোনো হদিস নাই, এরকম অ্যাসেটও নাই, এটা একটা কথা। হ্যাঁ, এখন তো আমার যেতে হয়।